পূর্ণা, পদ্মজা, খারাপ লাগছে শুনতে? না আম্মা, একস্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অনন্তপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানিয়াপার চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামের এক ছেলে ছিল। আব্বা নৌকার চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল। বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের ওপরে পড়ে। সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পান না, ঠিকমতো হাঁটতে পারেন না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সবসময় আমার কান্না দেখে বলেন বিকেলের ট্রেনে অলন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু অলন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনার। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা। কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না। শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম। চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝিনি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতি দেখে ভরকে যাই। কিছু বলতে পারি না। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে। কেউ বুঝেনি তখন। নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে। রক্ত আসে গল গল করে। আম্মার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে। পারেনি, গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল! আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শুনেনি। আম্মার দিকে হা করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতেই আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তর থেকে মানুষ দেখতে আসে। আমি তো তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত পা ছিল, দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ লাথি দিয়ে যেত। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তো অলন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই। কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি। গোয়াল ঘরের বাইরে ধারালো কিছু একটা ছিল। মাটিতে পা পড়তেই হাতের বাহু ছিঁড়ে গল গল করে রক্ত ধারা নামে। এই যে আমার বাহুটার দাগ, এটা সেদিনই হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে উঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন। চিৎকার করে উঠেন, আরে! কথা শেষ করতে পারিনি। তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘুরাও, এদের আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না। পূর্ণা, কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারের ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না। দেখলেই এটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। আমার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখতে গিয়েছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আমার পেটে। 7 মাস চলে। আমার উপর আম্মার প্রতিদিন চলতেই থাকে অনাচার অত্যাচার। আমার জন্য পরিবার এত ক্ষতি হলো, হানিফ স্কুলে যেতে পারে না। সবাই দূর দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না। বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে।
কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হেমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর কয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয়ে আল্লাহর রহমতে হাঁটাচলা শুরু করতে পারেন। আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আপার বিয়ে ঠিক হলো। বনিদি ঘর থেকে আসা প্রস্তাব, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেকের কথা শুনিয়েছে। এক সময় আমার বিয়ের প্রস্তাব আসে তোদের আব্বার সাথে। আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় বউ আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নিতে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকান। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা। ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাতা বিয়ে করিয়েছেন, তাই রাগ মেটাতে আমার উপর। আচ্ছা, বাদ দে সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরের পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে যায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এই খবর এক সময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠে একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই। অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দিই। এরপর চলে যাই আরেক এলাকায়। রাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে। বন্দি করে কারাগারে সচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার। কি বর্বরতা! তাদের রড দিয়ে পিটিয়েছে। পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 2 জনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান। আপনারা শুনছেন আমার কণ্ঠে আমি পদ্মজা গল্পের 19তম পর্ব। আমার কণ্ঠে যদি গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই গল্পের লেখিকা হচ্ছে ইলমা বেহরোজ। যার যার ক্রেডিট তাকে তাকে দেওয়া উচিত। আরেকটা কথা, আমার স্টোরিগুলো আপনারা সবাই চুরি করে করে দিতেছেন, আমি দেখতেছি। এটাতে কিন্তু আপনাদের কোনো লাভ হচ্ছে না, শুধু শুধু আর কি মানে আমার ফলোয়ার্সদেরকে বিব্রত বোধ করাচ্ছেন। সো এটা থেকে যদি আপনারা একটু বিরত থাকেন আমি খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। सुन सको तो सुनो दर्द दिल की जुबान मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मजबूर